বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে কি আজকে বেগ বনাম সময় লেখচিত্র। আচ্ছা শোনো, সবসময় যে বেগ বনাম সময় লেখচিত্র থাকবে এরকম না, বেগ ড্যাশ সময়ও থাকবে, মানে ব্যাপারটা একই। বেগ ড্যাশ সময় অথবা বেগ বনাম সময় একই জিনিসকে এক্সপ্রেস করে। ঠিক আছে? আচ্ছা, তো বেগ বনাম সময় লেখচিত্রের, হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা 3টা কেস করেছি, আজকে আমরা কেস 4 করব। গতকালকের কেস থেকে আমরা হচ্ছে দেখেছি যে সুষম ত্বরণে গতিশীল একটা বস্তুর মানে গ্রাফ কিরকম হয়, যে সরলরেখা হয়, তাই না? যদি সুষম ত্বরণ না হয় তাহলে কিরকম হবে সেটা আমরা আজকে কেস 4-এ দেখব। তো একই রকম করে চিন্তা করো যে আমার কাছে একটা প্রসঙ্গ কাঠামো আছে, এই হচ্ছে একটা ধরো একমাত্রিক রাস্তা। এই একমাত্রিক রাস্তার ইনিশিয়াল যে পয়েন্টটা, আদি বিন্দু, যেটাকে আমরা মূল বিন্দু বলবো এখানে, সেই মূল বিন্দুটাকে ধরে নিচ্ছি ও। মূলবিন্দু ওতে আমাদের একটা বস্তুকে আমরা দেখতে পাচ্ছি টি ইকুয়ালস টু জিরো মুহূর্তে, মানে যখন তাকে আমরা অবজার্ভ শুরু করছি তখন সে ও বিন্দুতে ছিল, দ্যাটস ওয়াই টি ইকুয়ালস টু জিরো। এই টি ইকুয়ালস টু জিরোতে আমরা দেখলাম যে বস্তুর যে বেগটা আছে সেই বেগটা এক্স অক্ষে ধনাত্মক দিক বরাবর, এটাকে আমরা অবশ্যই আদি বেগ বলবো। একটা নির্দিষ্ট সময় টি ইকুয়ালস টু টি সেকেন্ড অতিবাহিত হয়েছে। এই সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পর বস্তুটা যেখানে আছে সেই অবস্থানটাকে মনে করো আমরা ট্র্যাক করলাম। বস্তুটা আছে এখানে এই অবস্থানে, ধরে নাও এই হচ্ছে গিয়ে বস্তুর শেষ অবস্থান এবং বস্তুর শেষ বেগ ভি, এটাও এখনো এক্স অক্ষের ধনাত্মক দিকেই আছে। আচ্ছা, এইবার আমরা যদি সেই সারণীটা দেখি, যেই সারণীতে আসলে আমরা ডাটাগুলো নিব, ইনপুট দিব, এই হচ্ছে আমার সারণী, টি সেকেন্ড, আর এখানে আমার ভি মিটার পার সেকেন্ড, তাই তো? 0 সেকেন্ডে আমরা মনে করে দেখলাম বস্তুর বেগটা হচ্ছে 1। 1 সেকেন্ড পরে বস্তুর বেগ দেখলাম আমরা 3। 2 সেকেন্ড পরে মনে করো বস্তুর বেগ দেখছি আমরা 4। 3 সেকেন্ড পরে বস্তুর বেগ দেখছি 10। 4 সেকেন্ড পরে বস্তুর বেগ হয়ে গেল মনে করো 18। এইভাবে বস্তুটা তার গতিপথ অতিক্রম করতেছে। ঠিক আছে, ধরে নাও এরকম সিচুয়েশন আমাদের কাছে ডেটা শিট আছে। এখন আমরা অ্যাজ ইউজুয়াল 0তম সেকেন্ডের যে বেগ, এটা হচ্ছে আমার এই ঘটনার জন্য আদি বেগ নিশ্চয়ই, তাই না? আর যেহেতু 4 সেকেন্ড পর্যন্তই অবজার্ভ করা হয়েছে, 4 সেকেন্ডে আমার বেগের যে মান সেটা হচ্ছে শেষ বেগ, তাই তো? আচ্ছা, সো আদি বেগ হচ্ছে 1, শেষ বেগ হচ্ছে 18, তাই তো? এবং মাঝখানে গ্যাপগুলা এখানে আমি বুঝতেই পারতেছি যে ইউ ইজ নট ইকুয়াল টু ভি, তার মানে অবশ্যই আমার বস্তুর ত্বরণ শূন্য নয়, বস্তুর অবশ্যই ত্বরণ আছে। কিন্তু ত্বরণটা কত বা ত্বরণটা কিরকম সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? গ্রাফ আঁকতে হবে। আর গ্রাফ যদি না আঁকতে চায় কেউ, সবসময় যে পরীক্ষায় গ্রাফই আঁকতে দিবে এরকম না। ঠিক আছে, গ্রাফ না আঁকেও তো আরেকভাবে করা যায়, গতকাল দেখাচ্ছিলাম না যে আমার এখানে সময়ের 5টা মান আছে, T1, T3, T4, T5, তাই না? আর প্রত্যেকটার জন্য আবার V1, V2, V3, V4, V5 এরকম মান আছে, রাইট? সো আমি যদি এখন বলি যে প্রথম সময় ব্যবধান মানে কি T2 আর T1 কত, 1 সেকেন্ড, বলা যায়। এই 1 সেকেন্ডের জন্য আমি যদি V2 - V1 করি তাহলে কত আসে? না, দেখো একটু, V2 কত? 3। আর V1 কত? 1। 3 - 1 কত? 2। বুঝতে পারতেছি হুজাইফা? বুঝতে পারছো জিনিসটা? আমার 0 থেকে 1 সেকেন্ড সময়ে সময়ে অগ্রসর হয়েছে, বেগ 1 মিটার পার সেকেন্ড থেকে 3 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে 1 সেকেন্ড সময় পার্থক্যে আমার বেগের পার্থক্য কত? 3 - 1 বা 2 মিটার পার সেকেন্ড বলতে পারি আমরা এটা। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে যদি চিন্তা করি, এই 1 সেকেন্ড আর 2 সেকেন্ড মানে T2 আর T3 এর মধ্যে পার্থক্য কত সময়? 1 সেকেন্ড। সো আমরা যদি এখানে বলি যে আমাদের জন্য T3 - T2 ইজ ইকুয়ালস টু কত? 1 সেকেন্ড। আর এখানে যদি আমি V3 - V2 করি তাহলে কত হয়? 1। 1 মিটার পার সেকেন্ড। কারণ দেখো এই যে আমার V3 এবং V2 হচ্ছে 3 আর 4, তাই না? সো V3 - V2 করলে আমার 4 থেকে 3 বাদ যাচ্ছে, 1 থাকতেছে। আবার আমি যদি সিমিলারলি T4 - T3 করি, T4 - T3 কত? 1, দেখেই বুঝতে পারতেছি, তাই না? এই যে আমাদের 2 আর 3 এর মধ্যে পার্থক্য, 1 সেকেন্ড। 1 সেকেন্ড। আচ্ছা, আর V4 - V3 কত? 6। সাবাস। এরপর
আমরা যদি t5 মাইনাস t4 করি এখানেও 1 সেকেন্ড, কিন্তু আমাদের যদি v5 মাইনাস v4 করি কত আসতেছে 8 মিটার পার সেকেন্ড। আমরা কি তাহলে এটা বলতে পারি প্রতি ডেল্টা টি ইকুয়ালস টু 1 সেকেন্ডের জন্য ডেল্টা ভি ভিন্ন ভিন্ন বলতে পারি? এর আগের যে কেস ছিল কেস 3, সেখানে প্রতি ডেল্টা টি 1 সেকেন্ডের জন্য ডেল্টা ভি কি একই ছিল না, ধ্রুব ছিল, কনস্ট্যান্ট ছিল? কিন্তু এখন কি ভিন্ন ভিন্ন। তার মানে এখানে আর সুষম ত্বরণ নাই, এক এক সেকেন্ডে এক এক হারে বেগ বৃদ্ধি পাচ্ছে। বেগ কিন্তু হ্রাসও পাইতে পারতো, মন্দনও হইতে পারতো। মানে আমি দেখাই নাই এখানে, বাট কোন সিচুয়েশনে বেগ হ্রাসও পেতে পারে। জাস্ট চিন্তা করো, যদি এখানে আমি এখন এরকম একটা ডাটা দিই যে 5 সেকেন্ডের জন্য এই বস্তুর বেগ হয়ে গেছে 2, 5 সেকেন্ডে আমি গিয়ে দেখলাম বেগ হয়ে গেছে 2, তার মানে কি বেগ কমে গেছে না? তাহলে 4 থেকে 5 সেকেন্ডে কি হয়েছে, মন্দন হয়েছে। 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত সরাসরি ত্বরণই হয়েছে, কিন্তু 4 থেকে 5-এ তখন গিয়ে মন্দন হয়েছে বলে আমরা ধারণা করব। সবসময় যে পরীক্ষায় তোমাদেরকে যখন অঙ্ক দিবে, অঙ্কগুলো যে একদম বাংলায় বর্ণনা করে দিবে এরকম ডাটা এই পর্যায়ে মানে ডাটা সারণীগুলোকে ভালো মতো দেখাচ্ছি, বুঝাচ্ছি, কারণ অনেক সময় পরীক্ষায় শুধু ওই সারণী দিয়ে দিবে, সারণী থেকে তোমাকে অঙ্ক করতে বলবে, তুমি সারণী দেখে এভাবে বুঝতে পারবা। ঠিক আছে, এখন তো ধরো নিশ্চয়ই পরীক্ষায় এই যে এই ক্যালকুলেশন গুলো করা লাগবে না, এটা বুঝতেই পারতেছো, আমি তোমাদের বোঝানোর জন্য করাইতেছি যেন এই ব্যাপারটা পরীক্ষা হলে নিজে মাথায় করে ফেলতে পারো, যখন এরকম করে ফেলতে পারো। মানে স্যার গ্রাফ ছাড়াও যেটা আমরা করতে পারি, গ্রাফ ছাড়াও যেটা করতে পারি। ঠিক আছে, সব এটা এমসিকিউর জন্য প্রযোজ্য, সিকিউর জন্য প্রযোজ্য। সবসময় যে বাংলায় লিখে দিবে এরকম একদম সারণী দিয়েও অঙ্ক দিয়ে ফেলতে পারে বা কোন একটা এমসিকিউ দিয়ে ফেলতে পারে। এনিওয়েজ, আমরা এইটুকু বুঝতে পারতেছি যে আমাদের এখানে প্রতিটা ভিন্ন ভিন্ন টি এর জন্য ভিন্ন ভিন্ন ডেল্টা ভি, তার মানে কখনোই সুষম ত্বরণ হয় নাই। তাহলে আমি এখন যে গ্রাফটা আঁকতে যাব, গ্রাফটা কখনোই সরলরেখা হবে না, বুঝতে পারতেছি? যদি একই রকম হইতো তাহলে না সরলরেখা হইতো, যেহেতু একই রকম না, তাহলে গ্রাফের জন্য আমাদের এক্স অক্ষে কে যাবে? ইয়েস, এক্স অক্ষে অবশ্যই সময়, এটা নিয়ে কখনোই কোনো সন্দেহ রাখবা না। যখনই গতির গ্রাফ আঁকতেছি, গতির গ্রাফে এক্স অক্ষে কে যাবে? সময়, সব সময় যাবে সময় সেকেন্ড একক। আর ওয়াই অক্ষে কে যাবে? হ্যাঁ, সব সময় বেগ যাবে না, বাট এখন যেহেতু বেগ সময় লেখচিত্র, সো ওয়াই অক্ষে যাচ্ছে বেগ। বেগ হচ্ছে কি আমাদের জন্য ভি ইন মিটার পার সেকেন্ড একক। ঠিক আছে, কোন কনফিউশন আছে এই পর্যন্ত? না, ভেরি গুড। এখন দেখো, প্রতি ডেল্টা টি ইকুয়ালস টু 1 হয়েছে, আমার কাছে যে বিন্দুগুলো আছে, প্রথম বিন্দু কি 0 1, পরের বিন্দু কি 1 3, পরের বিন্দু 2 4 3 10 এবং 4 18। তো আমি যদি বিন্দুগুলোকে দেই মোটামুটি, প্রথমত এটা তো মূল বিন্দুগামী হবে না, কারণ 0 1 আছে, একটু উপর থেকে শুরু হবে। আমি বলতে পারি যে এরকম করে একটা গ্রাফ যাবে, মানে আন্দাজে আঁকলাম আর কি, বাট এটা সরল রেখা হবে না, এটা আস্তে আস্তে এরকম করে বক্ররেখা হয়ে বাড়বে। সো এটা ধরো প্রথম পয়েন্ট 0 1, তারপর কত আমাদের জন্য, মনে করো এটা হচ্ছে 1 3, 1 3 এর পরে কত, আচ্ছা এটাকে ধরো 1 3, এটাকে ধরো 2 4, তারপর কত 3 3 10, তারপর কত 4 8। এই যে ধরো এরকম করে ধাপ ধাপ করে বাড়ছে, বুঝতে পারছি? প্রথম 3 সেকেন্ড, এখন একটা জিনিস দেখো, এই যে প্রথম 3 সেকেন্ডে খুব বেশি বাড়ে নাই কিন্তু, রাইট? কিন্তু 3 4 আর 5 সেকেন্ডে গিয়ে অনেক দ্রুত বাড়ছে। এটা আমার গ্রাফে তাই দেখাচ্ছে না? 1 3 4, 3 সেকেন্ডের পরে গিয়ে কত হয়ে গেছে 10, 4 সেকেন্ডে গিয়ে কত হয়ে গেছে 18। তো এই যে আমার 3 সেকেন্ডের জন্য 10 আর 4 সেকেন্ডের জন্য 18, অনেক দ্রুত উপরে উঠছে, রাইট? গ্রাফের শেপটা বুঝতে পারছি? Okay, very good. এখন এই শেপের সমস্যা হচ্ছে, তুমি যদি এখান থেকে কোনো সমকোণী ত্রিভুজ বাইর করতে চাও, পারবা? ঝামেলা বুঝতে পারছো? কারণ এটা বক্ররেখা, বক্ররেখা দিয়ে তো সমকোণী ত্রিভুজ হয় না। সমকোণী ত্রিভুজের জন্য অ্যাটলিস্ট কি লাগবে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা পুরো একটু আগে যেরকম মানে কেস 1 2 3 তে পুরো গ্রাফ নিয়ে কাজ করতে পারছি, পুরো গ্রাফের একটাই ঢাল আসছে, এখানে পুরো গ্রাফের জন্য একটা ঢাল আসবে না, অসংখ্য ঢাল আসবে। কিভাবে অসংখ্য ঢাল আসবে? তোমাকে এখানে চুজ করতে হবে তুমি কোন বিন্দুতে ঢাল আঁকতে চাও। যেমন আমরা এখন চুজ করতে চাই যে আমরা এই নীল বিন্দুটাতে ঢাল আঁকবো, বা এই নীল বিন্দু ঢাল চাই। নীল বিন্দুটা কি বক্ররেখার অংশ না? তো বক্ররেখার অংশে তোমার কি লাগবে, ঢাল চাও, ঢালার জন্য কি লাগবে ট্যান থিটা। ট্যান থিটা কোথা থেকে আসবে, সমকোণী ত্রিভুজ। তোমার এই বিন্দু দিয়ে তো সমকোণী ত্রিভুজ হবে না, তাহলে আমাকে কি করতে হবে জানো, একটা স্পর্শক আঁকতে হবে। স্পর্শক কি জিনিস জানো? আচ্ছা, স্পর্শক হচ্ছে যখন কোনো
মাত্র বিন্দুতে ছেদ করে ওই সরলরেখাকে তখন কি বলা হবে? স্পর্শক বলা হবে। যখন একটি সরলরেখা যখন আচ্ছা, এটা আমি পরের পেজে গিয়ে লিখি। স্পর্শ যখন একটি সরলরেখা কোনো বক্ররেখাকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে তখন তাকে স্পর্শক বলে। ঠিক আছে? যখন কোনো সরলরেখা একটি বক্ররেখাকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে। আর পাশাপাশি আরেকটা সংজ্ঞা লিখে দিই, সেটা হচ্ছে ছেদক। স্পর্শক বললাম, ছেদক হবে যখন একটি সরল রেখা কোনো বক্ররেখাকে একাধিক, ব্র্যাকেটে লিখব, অন্তত দুটি বিন্দুতে ছেদ করে তখন তাকে ছেদক বলবো। অন্তত দুটি। এক বিন্দুতে টাচ করছে, দ্যাটস ওয়াই স্পর্শক। বাট দুই বিন্দুতে দিয়ে গেছে মানে কি পুরো বক্ররেখাকে ভেদ করে গেছে না, ছেদ করে গেছে না। দেখাচ্ছি দেখাচ্ছি। আগে তুমি বাংলা সংজ্ঞাটা বুঝতে পারছো কিনা দেখো। যদি একটা বিন্দুতে মানে একটা বিন্দু দিয়ে যায় তাহলে স্পর্শক, দুইটা বিন্দু দিয়ে যায় তাহলে ছেদক। আচ্ছা, একটি বিন্দু দিয়ে যায়, যখন একটি সরলরেখা কোনো বক্ররেখার একটি দেখাচ্ছি দেখাচ্ছি ওটা বোঝাচ্ছি। হ্যাঁ বলো। আমরা বেগের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড লিখছিলেন, কিলোমিটার পার আওয়ার কেন? হয় না তা না, হয়। গাড়িতে দেখবা যে ওই যে মিটার গুলো আছে ওখানে লেখা আছে কিলোমিটার পার আওয়ারে, ওখানে স্পিড গুলো দেয়। কিলোমিটার, হ্যাঁ, কেএমএইচ, কিলোমিটার পার আওয়ার তো বেগেরই একক, কিন্তু কিলোমিটার পার আওয়ার এসআই একক না। তোমাদেরকে আমি এসআই একক পড়িয়েছিলাম না? সিজিএস একক আছে, এমকেএস একক আছে, রাইট? এমকেএস একক হচ্ছে এসআই এককটা বেসিক্যালি, যেখানে মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক আর সেকেন্ড হচ্ছে সময়ের একক। ঘন্টাও সময়ের একক, কিন্তু ঘন্টা কি এসআই একক? না। বুঝাইতে পারছি? কিলোমিটার পার আওয়ার মিটার পার। হ্যাঁ, ওটা আমি দেখাবো, যখন অঙ্কগুলো করাবো ওটাও দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপাতত এইটুকু জানো। স্পর্শক কি আর ছেদক কি? স্পর্শক কি আর ছেদক কি? মনে করো আমার কাছে এখানে একটা বক্ররেখা আছে, ঠিক আছে? যদি এই বক্ররেখার উপর একটা সরল রেখা, এই দেখো, এমন ভাবে গেছে যেমন এই একটা বিন্দু, এই একটা বিন্দু, কয়টা বিন্দু দিয়ে গেছে? দুইটা। এটা ছেদক, স্পর্শক না। ও, বুঝতে পারছি? আর স্পর্শক দেখতে কেমন হবে তাহলে? মনে করো এই হচ্ছে কি আবার একটা সেম বক্ররেখা, তুমি এবার এমন একটা সরল রেখা নিছো যেই সরলরেখাটা জাস্ট এইভাবে গেছে, একটা বিন্দু দিয়ে স্পষ্ট করে গেছে। তুমি যদি একদম জুম ইন করো তাহলে বুঝতে পারবা যে এই হচ্ছে সেই বিন্দু যেই বিন্দুকে একটা বিন্দু দিয়ে গেছে, দুইটা বিন্দু ওখানে ইনভলভমেন্ট নাই। দেখো, এটা কি ভিতর দিয়ে গেছে, ছেদ করছে ডান পাশেরটা? না, এটাতে বলা যায় যে স্পর্শ করছে। দ্যাটস ওয়াই ডান পাশেরটা স্পর্শক, একটা মাত্র বিন্দু দিয়ে গেছে। আর বাম পাশেরটা হচ্ছে আমাদের জন্য ছেদক, কারণ এখানে দুইটা বিন্দু দিয়ে গেছে, একটা বিন্দু দিয়ে গেছে, দুইটা বিন্দু দিয়ে গেছে। স্পর্শক, ছেদক। না না, আমি বলছি অন্তত দুইটা। অন্তত মানে কি? মিনিমাম। একাধিকও মানে এখানে তো বলছি একাধিক, মানে এইখানেই কথাটা শেষ, একাধিক।
বাট তারপরও আরো ক্ল্যারিফাই করার জন্য একাধিক মানে কি অন্তত দুইটা, মিনিমাম দুইটা, 10টা বিন্দু হতে পারে। যেমন এই একটা ধরো বক্ররেখা, এটা বক্ররেখা না, রাইট? এই বক্ররেখাকে এই যে সরল রেখা গেল, কয় বিন্দু ছেদ করতে দাও? না, আরো বেশি। ছেদক, বুঝে নেবে ছেদক। কিন্তু স্পর্শ আচ্ছা, লম্বভাবে এটা অনেকভাবে ছেদ করতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি এখন লম্ব ভাবে করো, দেখো যদি লম্ব ভাবে করো, না তার স্পর্শ হবে না, কারণ সেটা, এটা যখন গেছে আমার রেখাটাকে দুই ভাগ করে ফেলছে, বক্ররেখার এই অংশে এক পোর্শন আর এই অংশে অন্য পোর্শন, দুই ভাগ হয়ে গেছে না? এটাকে তুমি তো ছেদক বলবা, এটা তুমি স্পর্শক, হ্যাঁ এটাকে স্পর্শক বলতে পারবা না। হ্যাঁ, ওখানে দুইটা বিন্দুর কথা বলছি, কিন্তু মানে বেসিক্যালি দুইটা বিন্দু দিয়ে বুঝাইতে চেয়েছি যে যখন বেসিক্যালি আমার বক্ররেখাটা ভাগ হয়ে যায়, ওইটা হচ্ছে কি আমাদের জন্য ছেদক। মানে তো স্পর্শকটা মানে স্লাইটলি একটা টাচ টাচ করা যায় কিন্তু কোনোভাবে, দেখো যেমন এই যে এটা তাই না, এই রেখার জন্য আমার বক্ররেখা কোনো ভাগাভাগি হয়েছে? বুঝতে পারছি? তো যে স্পর্শ করে সে স্পর্শক, আর যে ছেদ করে সে ছেদ করা। মানে কি দুই পার্ট, তুমি ওই সরলরেখার জন্য বক্ররেখাকে তুমি দুইটা আলাদা পার্ট বুঝতে পারতেছো, যে এই এই রেখার ডান পাশে একটা অংশ, এই রেখার বাম পাশে বক্ররেখার অন্য অংশ, ছেদক। লাল রেখাটা তাই করছে, কিন্তু তুমি যদি সবুজ রেখাটার দিকে তাকাও, সেটার ডান পাশে মানে এক পাশে এই বক্ররেখা আছে, অন্য পাশে আর কোনো বক্ররেখার অংশ নাই। সো এটাকে স্পর্শক বলে। না, স্পর্শকই হবে। কিন্তু নর্মালি আমরা স্পর্শককে কখনো একাধিক বিন্দুতে চিন্তা করি না। তুমি যদি এভাবে বলো, যে যেমন ধরো একটা এক্সাম্পল এরকম চিন্তা করতে পারো, যে ধরো এইরকম একটা রেখা, তো হবে না, এটা ঠিক করবো কেমন বলো তো? দাঁড়াও, বাঁকা মানে অনেকটা হয়েছে এবার, তাই না? সো এইটা স্টিল স্পর্শক, বাট এগুলা হচ্ছে খুবই মানে কি বলবো, নর্মাল কেস না, এগুলো এক্সেপশনাল কেস। ঠিক আছে, এবং তার থেকে বড় কথা, আমি এই এতগুলা স্পর্শক চিন্তা করবো না, আমি স্পর্শক এক বিন্দুর জন্য চিন্তা করব। স্পর্শক সবসময় একটা নির্দিষ্ট বিন্দুর জন্য আসবে। ঠিক আছে, এগুলো আরো ভালো মতো জ্যামিতিতে তোমাদের ম্যাথ যেখানে পড়ে ওখানে দেখা যাবে, পার্সপেক্টিভ থেকে আসলে যতটুকু বোঝানোর দরকার বোঝাচ্ছে। হ্যাঁ, তুলে নিতে পারো, কোনো সমস্যা নাই। বা আমি তো পিডিএফ দিয়ে দিব না আজকে ইনশাল্লাহ। ঠিক আছে, তুলে নাও। যদি হয়ে যায় তাহলে চলো আমরা পড়া, আহারে, ওকে। সো এই গেল হচ্ছে কি আমাদের স্পর্শক আর ছেদকের পার্টটা। মানে আমি কি স্পর্শক আর ছেদকের বেসিক ব্যাপারটা বুঝাইতে পারছি? যদি স্পর্শ করে তাহলে কোনোভাবেই ওই সরলরেখা দ্বারা বক্ররেখাকে আমি দুইটা আলাদা ভাগ বা একাধিক আলাদা ভাগ বোঝা যাবে না। যদি ছেদক হয় তাহলে বেশ কয়েক মানে আলাদা দুইটা ভাগ অবশ্যই হবে। তো সিমিলারলি এখন যদি আমরা হচ্ছে কি এই আগের গ্রাফে চলে আসি, আমাদের কি দরকার এখানে? আমাদের এখানে সমকোণী ত্রিভুজ দরকার। সমকোণী ত্রিভুজ থেকেই আমরা ট্যান থিটা বাইর করবো, ওই জন্যই আমাদের কি লাগবে? স্পর্শকটা লাগবে। বুঝতে পারছি? সো স্পর্শক আঁকার জন্য আমরা কি করবো? এমন ভাবে সরলরেখাটাকে টান দিব, এই যে সরলরেখা হয়েছে, যেটা
ছেদ করে নাই, স্পর্শ করছে, একটা বিন্দু দিয়ে গেছে জাস্ট। ঠিক আছে, এবং দেখো আমার এই নীল সরল রেখার জন্য আমার যে হলুদ গ্রাফটা আছে, হলুদ গ্রাফের কখনোই দুইটা ভাগ হচ্ছে না, হচ্ছে জাস্ট কোনো এক জায়গা দিয়ে টাচ করে গেছে। Okay. এই যে টাচ করে গেছে, আমি যদি হচ্ছে কি এই রেখাটাকে একটু বর্ধিত করে দেই, না না মূল বিন্দু থেকে না, এটা হচ্ছে কি দেখো যেই বিন্দুতে টাচ করতেছে সেই বিন্দুতে গিয়ে আটকে। মূল বিন্দুর সাথে তার কোনো সম্পর্ক নাই। এটা এটা কোনটা, এইটা, ওইটা যেখানে আছে সেখানে থাক, সমস্যা নাই, ওটা আমার দরকার নাই, মানে ওটা মূল বিন্দুতে এখানে এখানে মূল বিন্দুতে মিলে গেছে বলে মনে হচ্ছে, বাট এটা আসলে মূল বিন্দুতে না মিললেও সময়, ওটার কোনো কাহিনী নেই, দেখাইলেই হবে এক্স্যাক্টলি, মানে তোমার স্পর্শ করতে হবে। এখন স্পর্শ করানোর জন্য তুমি যেমনে নিলে স্পর্শ করবে তুমি তেমনে নিবা, এবং দেখো যেই বিন্দুতে তুমি স্পর্শ করাইতে চাও সেই বিন্দুতে আঁকতে হবে। তুমি মনে করো তুমি চাইছো এই বিন্দুতে স্পর্শ করাইতে, কিন্তু তুমি স্পর্শ কাটছো মনে করো এইখানে একটা বিন্দুতে, তাহলে তো হলো না, তাহলে তো তুমি ওই বিন্দুটা হিসাব করতেছো, বুঝছো না, ওই বিন্দুটা তো আমার হিসাব করার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? তো আমি চাইলে স্যার মানে এমন ভাবে হইলো কি আমার দোনোটার মধ্যে হয়, তাহলে তো আমি যে কোনো একটার মধ্যে দিতে পারবো। দোনোটার মধ্যে বলতে স্পর্শকটা আমার দুই বিন্দুর আমি মধ্যে আবার হয়। বলছি স্পর্শক দুই বিন্দুর জন্য আমি চিন্তা করবো না, স্পর্শক মানে একমাত্র বিন্দু, একটা বিন্দু, দুই বিন্দুর জন্য কোনোভাবে স্পর্শকের চিন্তা আনা যাবে না। তোমার যদি এমন কোন রেখা হয় যেটা দুইটা বিন্দুকে আলাদাভাবে একইভাবে টাচ করতেছে বলে মনে হচ্ছে, তুমি এটাকে আরো বর্ধিত করতে হবে, যেমন তুমি এটাকে বর্ধিত করো, উপরের দিকে উঠাও, তুমি যেটা আগে উপরে তাহলে ছেদ করে ফেলছো না, তাহলে তুমি চিন্তা করতে পারবে না তাহলে। বুঝতে পারছি? এবং দেখো আমি এই সরলরেখাটাকে অতটুকুই রাখছি, এটাকে আমি যদি সামনে বর্ধিত করি, সামনে গিয়ে কোথাও টাচ করতে পারে চাইলে আরো এক বিন্দুতে, তখন তার স্পর্শক থাকবে না, তখন ছেদক হয়ে যাবে। তো ওই জন্য আমি ওইটুকু মানে রেখাংশ, রেখাংশ নিব, স্পর্শক একটা রেখাংশ, সীমাবদ্ধ রেখা, মানে আজীবন ধরে দুই পাশে বর্ধিত হইতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছি? Very good. এখন আসো, এখন দেখো এই যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনে এখন আমার স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন করছে না? জি স্যার। এই ট্যান থিটাটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি এটাকে মনে করো বলতেছি এ বিন্দু। ঠিক আছে, আমি যদি এখন ট্যান থিটা বের করতে পারি, তাহলে এই ট্যান থিটাটা হবে কি জানো, এ বিন্দুর ঢাল। পুরো গ্রাফের ঢাল হবে না, কার হবে, এ বিন্দুর ঢাল হবে। এখন মনে করো ঢাল দিয়ে খুশি না, তুমি আরো একটা বিন্দু আঁকতে হবে, আরো একটা বিন্দু ঢাল চাও, মনে করো তুমি এই বিন্দুটা ঢাল চাও, পারফেক্ট বিন্দু, তাহলে তখন তোমাকে এমন একটা সরলরেখা আঁকতে হবে যেটা এই পার্পেল বিন্দু দিয়ে গেছে বলে মনে হচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। কোনো কনফিউশন আছে? এখন এইটারে আবার পিছনের দিকে বর্ধিত করা তো যাচ্ছে না, কারণ গেলে আবার আমার গ্রাফকে ছেদ করে ফেলতে পারে। তো এখানে আমি কি করব, এখানে আমরা হচ্ছে ভূমির সমান্তরাল একটা রেখা টান দিব, যে কোনো জায়গা থেকে, ধরে এই যেখান থেকে একটা ভূমির সমান্তরাল রেখা টান দিলাম, ঠিক আছে, তাহলে এই ভদ্রলোক এখানে একটা থিটা 2 কোণ বা থিটা 1 কোণ উৎপন্ন করলো না, এটাকে বা থিটা প্রাইম বলতে পারো, এবং এটাকে মনে করো বি বিন্দু বললাম, তাহলে বি বিন্দুর ঢাল কি হবে, বি বিন্দুর ঢাল হবে tan থিটা 1। উপর নিচ করলে একই মান আসবে, কারণ তোমার তো আলটিমেটলি হচ্ছে গিয়ে ভূমির সমান্তরাল অক্ষের সাথে এটা অনুরূপ কোণ হবে না সবগুলা, সবই তো ভূমি সমান্তরাল লেখা, আর স্পর্শকটা ওই ভূমি সমান্তরাল লেখার কি একটা ছেদক না, তো সব তো অনুরূপ কোণ, বুঝতে পারছো? আর দুইটা বিন্দু, এই বিন্দুতে একটা, বি বিন্দুতে আরেকটা, এই বিন্দুতে একটা, দেখো চিত্র দেখেই বুঝতে পারতেছো কিন্তু যে এ বিন্দুর কোণ আর বি বিন্দুর কোণ কিন্তু সেম হয় নাই, হয়েছে না? So তার মানে কি দুইটা বিন্দুতে ঢাল ভিন্ন, আর ঢাল ভিন্ন মানে কি দুইটা বিন্দুতে ত্বরণ ভিন্ন। আমরা আগের দিন বলছিলাম না যে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল থেকে আমরা কি বের করি, ত্বরণের মান বের করি, মনে আছে? তো এখানেও তো আমার ঢাল থেকে ত্বরণের মানই আসবে, কিন্তু এর আগের প্রত্যেকটা কি ছিল, সরলরেখা, সরলরেখার ঢাল কয়টা হয়, কারণ সরলরেখার ঢাল একটা কেন হয়, সরলরেখা তো নিজেই সরলরেখা, ওর জন্য তো আমার কোনো স্পর্শক লাগে না, লাগে? So this is why কয়টা সমকোণী ত্রিভুজ পাই, একটা। কিন্তু যখন বক্ররেখা আসতেছি, বক্ররেখায় তো আর আমি কোনো সমকোণী ত্রিভুজ পাই না, বক্ররেখার প্রতিটা বিন্দুতে কি করতে হয়, আলাদা আলাদা স্পর্শক আঁকতে হয়, প্রতিটা স্পর্শকের জন্য কি একটা করে সমকোণী ত্রিভুজ, প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের জন্য কি আরেকটা করে থিটা, যতগুলা থিটা ততগুলা ঢাল, যতগুলা ঢাল ততগুলা ত্বরণ, at least দুইটা, আরো বেশি আসবে কেমনে, তুমি তো এখানে বি বিন্দু নিছো, পুরো গ্রাফের মধ্যে কি এই চারটাই বিন্দু আছে,
বি আর সি এর মাঝখানে একটা বিন্দু কেউ নিতে পারে না। যেমন দেখো, আমি এখানে ডাটা শিটে বলছি 3-4 সেকেন্ড, 3-এর পরে 4 সেকেন্ড। কেউ যদি বলে 3-এর পরে আমি 3.1 সেকেন্ড, পারবে না। 3.1 সেকেন্ড ওর মান আছে না, 3.2 সেকেন্ডও মান আছে না, 3.5 সেকেন্ডও মান আছে না। প্রত্যেকটা বিন্দু কি এখানে আলাদা আলাদা বিন্দু না? ধরো এখন তুমি যদি 3.5 সেকেন্ড কথা চিন্তা করো, তাহলে সেই বিন্দুটা কি এরকম হবে না, এইখানে কোথাও হবে। এই নীল বিন্দুটা, কারণ বি বিন্দুটা যদি 3 সেকেন্ড হয় আর এটা যদি 4 সেকেন্ড হয়, তাহলে 3 আর 4-এর মাঝামাঝি কি আরেকটা বিন্দু পাওয়া যাবে না? তাহলে ওই সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। কে বলছে সময় দশমিক হয় না? কেন সময় দশমিক হবে না? সময় অনেক কিছু হবে। দশমিক 100টা জিরো দিয়েও 1 সেকেন্ড হওয়া সম্ভব। হ্যাঁ। কেন তুমি যখন স্টপ ওয়াচ চালু করো, স্টপ ওয়াচের মধ্যে মিলি সেকেন্ড দেখায় না? সেকেন্ডের পরেও আরেকটা ঘর দেখায় না? তাহলে অবশ্যই সময়, সময় নেগেটিভ হয় না। হয় মাঝে মধ্যে এরকম ব্যাপার না। যতগুলা বিন্দু ততগুলা স্পর্শক কোথায়? বক্ররেখায়। বক্ররেখায় যতগুলা বিন্দু ততগুলা স্পর্শক, যতগুলা স্পর্শক ততগুলা থিটা, আর যতগুলা থিটা ততগুলো ট্যান থিটা, তার মানে ততগুলা ত্বরণ। কারণ প্রত্যেকটা ট্যান থিটায় একটা ঢাল। এই জন্য বক্ররেখায় আমি সবসময় অসম ত্বরণ পাই। বেগ বনাম সময় লেখচিত্রে ওইটা, ওই এককগুলো তোমাকে দেওয়া থাকবে তখন, মান দেওয়া থাকবে গ্রাফের মধ্যে, গ্রাফের মধ্যে সব থাকে না। ওইটা তোমাদের এখন সিলেবাসে নাই, হোপফুলি ওভাবে আসবে না। ঠিক আছে, যদি এখন আসে তোমাকে এই যে কোন বিন্দুতে স্পর্শক বলে দিবে, থিটার মানও বলে দিবে, বা মানে তোমাকে এই জিনিসটা ইজি করে দিবে। এবং এগুলার যখন অঙ্ক করা হবে তখন আমি দেখাবো। বাট জিনিসটা কি বুঝাতে পারছি কি হচ্ছে? তাহলে আমি কি বলতে পারি, ধরো একটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি ডিফারেন্ট, এবং প্রতিটা বিন্দুতে তাহলে ত্বরণও কি ত্বরণ একরকম না। তার মানে এটা একটা প্রমাণ হচ্ছে এটা একটা অসম ত্বরণের গতিশীল বস্তু। Yes, একটা মাত্র থিটা হইতো, সমতল লেখা হইতো। একটা বক্ররেখার ঢাল অসংখ্য, যতগুলা ততগুলা ঢাল, কারণ প্রতিটা বিন্দুতে আর প্রত্যেকটা থিটার জন্য গাণিতিক সমস্যা সব সুষম ত্বরণে। কিন্তু এখানে কিন্তুটা হচ্ছে, বইয়ে যেহেতু অসম ত্বরণের কথা আছে, অনেক সময় পরীক্ষায় এমসিকিউ বা সিকিউতে অসম ত্বরণের অঙ্ক দিয়ে দেয় গ্রাফ থেকে। তখন কিভাবে বুঝবো? এই যে এভাবে বুঝবো, বক্ররেখা হইলেই কি অসম। কিন্তু কোন বক্ররেখা, কিসের বক্ররেখা? বেগ বনাম সময় লেখচিত্র বক্ররেখা হইলে। অবস্থান বনাম সময় লেখচিত্র বক্ররেখা হইলে কিন্তু আবার অসম ত্বরণ না, মানে ওটার জন্য কিন্তু আবার আলাদা কাহিনী। মনে আছে না? এক্স্যাক্টলি, এটাই। সো এই ব্যাপারগুলোকেই জাস্ট ঠান্ডা মাথায় রাখতে হবে। ট্যান থিটা মান দেওয়া থাকবে না, থিটা দেওয়া থাকবে। থিটা যদি দেওয়া থাকে তাহলে ট্যান থিটা মানে হয় থিটা দেওয়া থাকবে, আর যদি থিটা দেওয়া না থাকে তাহলে একটা জিনিস দেখো, আমার তো এই সমকোণ ত্রিভুজগুলো আঁকা আছে, আঁকা আছে না? তোমাকে প্রশ্নের মধ্যে এই লম্ব কত আর ওই ভূমি কত এটা বলে দিবে। এই লম্বের মান কতটুকু আর এই ভূমির মান কতটুকু বলে দিবে। তাহলে তো তুমি ট্যান থিটা বের করে ফেলতে পারবা। মানে অনেক তোমাকে এই জিনিসপত্র বলে দিবে, যা দরকার ক্যালকুলেশন করার জন্য বলে দিবে, না বললে বের করতে পারবা না, শেষ। যদি নাই বলে কি, তুমি ধরে নিবা এটা ওয়াই, এটা এক্স, সুতরাং tan theta y বাই কিছু বলে নাই, তুমি ওয়াই বাই এক্স দেবে, ওটাই করে দিয়ে দেবা। যদি দেয়, দিতেই পারে, ধরো সাধারণত দেয় না, কিন্তু মাথা গরম করে দেওয়ার জন্য দিতেই পারে, দিতে পারে না? বুঝতে পারছো না জিনিসটা? ওকে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, হ্যালো। ঠিক আছে আম্মু, যাও, সমস্যা ক্লাসে আমি।
ওকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে ত্বরণ, যেহেতু জি স্যার বলেন। সময় জীবনের এত হতে পারে না। ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে ত্বরণ। সময়ের মধ্যে দেখো, সময়টাকে কিভাবে যে মাপা হয় সেইটাকে বুঝাইতে গেলে এনট্রপি বলে একটা ধারণা আছে, ওটা নিয়ে আসতে হবে। এনট্রপি, এনট্রপি কখনো পেছনে যায় না, সবসময় সামনে প্রবাহিত হয়। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। তুমি যদি একবার একটা ডিম ভাইজা ফেলো, ডিম ভেজে ফেলো, তুমি সেটাকে আর কখনোই ওই ভাজা ডিমকে আগের অবস্থায় নিয়ে আসতে পারবা না। তো সময় এক্স্যাক্টলি এটাই হচ্ছে প্রুফ যে টাইম রিভার্স হয় না। হেন্স টাইম ক্যান নেভার বি নেগেটিভ। তুমি যদি আরেকটা বাজে উদাহরণ দিই, থুতু একবার মুখে থেকে ফেলছো, অথবা বুঝাইতে পারছি? না মানে যা যা তুমি ফেলো আর কি। হ্যাঁ, অনুপম বই- ব্যাপারটা হচ্ছে যে, শুনো, এইটার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ওই যে থ্রি ইডিয়টস দিছিল, যে টুথপেস্ট বাইট করে দিয়া বলছিল নে কইরা দে এবার। ব্যাপারটা এরকম। সো এর থেকে ভালো প্রুফ নাই যে টাইম ক্যান নেভার বি নেগেটিভ। ধরো অনেকে আছে, যদি কেউ বলে, তোর সাথে তর্ক করতে বসে যে টাইম ক্যান বি নেগেটিভ, টাইম নেগেটিভ হয়, উত্তর দিয়ে দিবা এভাবে, যে ঠিক আছে বাবা তুমি আজকে যা বের করবা। হ্যাঁ, তাই তুই চিন্তা কর, যদি করা যেত তাহলে তুই জীবনে খাওয়া লাগতো না, মানে যা খাইছো। এইটাই। ওকে, সো এখন আচ্ছা, ত্বরণ। ত্বরণটা হচ্ছে প্রথমত, সুষম বেগের জন্য ত্বরণের কোনো অস্তিত্ব আছে? নাই। তাহলে যখন আমি ত্বরণের সংজ্ঞা লিখবো, আমাকে স্পেসিফিক্যালি মেনশন করতে হবে বস্তু অসম বেগের, ইয়েস, পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ইয়েস, এটা বলছিলাম আমি আগেও। সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আগে আগেই লিখছি। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো, যে আমরা ওই গ্রাফগুলো দেখার জন্য যে প্রসঙ্গ কাঠামো চিন্তা করছি, যদি সেই প্রসঙ্গ কাঠামোটাকেই চিন্তা করি দেখতে আবার, এই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ও বিন্দু থেকে একটা বস্তু যাত্রা শুরু করতেছে। সো টি ইকুয়ালস টু জিরোতে বস্তু যদি ও বিন্দুতে থাকে, সেই বস্তুর আদিবেগ ধরছি কত, ইউ। একটা নির্দিষ্ট সময় পরে, টি ইকুয়ালস টু টি সেকেন্ড পরে বস্তুটা এ অবস্থানে আছে। এ অবস্থানে বস্তুর বেগ কত বলছি আমরা, ভি। তাহলে আমাদের ত্বরণের সংজ্ঞা অনুযায়ী বেগের পরিবর্তন বাই সময়, তাই না? তো বেগের পরিবর্তনকে ডেল্টা ভি, হ্যাঁ, মানে এই বস্তু কি ডেল্টা ভি বাই টি। ডেল্টা ভি মানে কি বেগের পরিবর্তন, তাই তো? ডেল্টা যখনই বসবে কোনো কিছুর আগে, আমরা সেটার পরিবর্তন বুঝি, তো ডেল্টা ভি মানে বেগের পরিবর্তন। অবস্থানের পরিবর্তন যেরকম শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান ছিল, বেগের পরিবর্তন তেমনি হবে শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। এই হচ্ছে ত্বরণের সংজ্ঞা। অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, সময়ও ডেল্টা টি হতে পারে, বা ডেল্টা টি মানে এখানে টি, কারণ ডেল্টা টি ইকুয়ালস টু কত, টি মাইনাস জিরো।
শেষটা কত টি, আদিটা কত 0, টি মাইনাস 0, ওই জন্য একবার টি লিখে ফেলছি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, অসমবেগ ছাড়া ত্বরণ কেমনে হবে? আর বুঝো নাই? যদি সমবেগ হয় তাহলে ভি আর ইউ কি সমান না? তাহলে ভি আর ইউ বিয়োগ করলে কি আসবে? 0। তাহলে তো এস কত হবে? 0। ওটাই। আচ্ছা, এটাই। এখন দেখো এই চিত্রটাতে বলছি কোনো একটা বস্তু বলতেছি আমরা, দেখো ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে টি ইকোয়াস টু 0 মুহূর্তে। টি ইকোয়াস টু 0 মুহূর্তে তার যে বেগ সেটাই হচ্ছে আমার আদিবেগ ইউ। একটা নির্দিষ্ট সময় পরে বস্তুটাকে আমরা এ অবস্থানে দেখছি, এ অবস্থানটা হচ্ছে শেষ অবস্থান, কারণ এ অবস্থানে আমি তার পর্যবেক্ষণ শেষ করেছি। এ অবস্থানের বেগটা হচ্ছে শেষ বেগ। তাহলে আমরা যদি এখন জানতে চাই বস্তুটা ও থেকে এ অবস্থানে আসার জন্য বেগের পরিবর্তন কতটুকু হয়েছে, সে বেগের পরিবর্তন মানে হচ্ছে ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কত? ভি মাইনাস ইউ। আর ত্বরণের সংজ্ঞা অনুযায়ী সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হার, তার মানে কি ডেল্টা ভি বাই ডেল্টা টি। কিভাবে আসে? ঐকিক নিয়ম থেকে আসে ভাইয়া এটা। যদি তোমার ডেল্টা টি সেকেন্ড সময় লাগে ডেল্টা ভি পরিমাণ বেগ পরিবর্তিত হইতে, তাহলে 1 সেকেন্ড সময়ে তোমার বেগ কতটুকু পরিবর্তিত হয়েছে বলো? ডেল্টা ভি বাই ডেল্টা টি। এটাই হচ্ছে সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হার। ঐকিক নিয়ম থেকে এই সংজ্ঞাটা আসে কিন্তু পুরোপুরি। বুঝতে পারছো? ডেল্টা মানেই পরিবর্তন, ডেল্টা অফ এনিথিং মানে ওই এনিথিং এর পরিবর্তন। ডেল্টা যদি এক্স থাকে তার মানে কি এক্স দিয়ে অবস্থান বুঝাইছিলাম, ডেল্টা এক্স মানে অবস্থানের পরিবর্তন। ডেল্টা ভি মানে কি তাহলে? ডেল্টা বেগের পরিবর্তন। যদি কোথাও দেখো ডেল্টা এ, ডেল্টা এ মানে কি? ত্বরণের পরিবর্তন। যদি কোথাও দেখো ডেল্টা এফ মানে কি? বলের পরিবর্তন। এই তো সাবাস, বুঝতে পারছি। যদি কোথাও দেখো ডেল্টা ডব্লিউ, ডব্লিউ বলতে আমরা কাজ বুঝাই, ওয়ার্ড, কাজের পরিবর্তন বা শক্তির পরিবর্তন। কাজ আর শক্তি একই জিনিস না? বুঝতে পারছি তো। যখনই কোনো কিছুর আগে এই ত্রিভুজ ডেল্টা বসবে সেটা ওই রাশির পরিবর্তন। আর পরিবর্তন মানে কি? শেষ বিয়োগ আদি। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আজকে ত্বরণের সংখ্যা পর্যন্তই রাখতেছি। ত্বরণের যত কেস আছে সেগুলোর উপর বেস করে গতির সবগুলা সমীকরণ আমরা আগামী 2 ক্লাসে করে ফেলবো। আগামী 2 ক্লাসের পরে আমাদের অঙ্ক শুরু হবে গতির, তারপর মোটামুটি গতি শেষ। ইয়েস।